Hello student, this is Subhendu Sinha. Today I am going to discuss MQP6, Model Question Number 6, Bonga Kumudini Uchcho Balika Vidyalaya, Class 7. Okay. Now, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় কত ডিগ্রি সেলসিয়াসে সমান হবে? আমরা জানি কোনো থার্মোমিটারে সেন্টিগ্রেড থার্মোমিটার তার নিম্ন স্থিরাঙ্ক এটা হচ্ছে সেলসিয়াস আর সেন্টিগ্রেড, এটা হচ্ছে ফারেনহাইট। এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি, এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এই 0 ডিগ্রি। তাহলে এখানে কোশ্চেন দিয়েছে 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের সমান? এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াসের সমান। বর্ণালী সৃষ্টির কারণ হলো কি? বর্ণালী সৃষ্টি হচ্ছে আলোর বিচ্ছুরণ, মানে সাদা আলোটা ভেঙে গিয়ে 7 টুকরো ভেঙে যায় আর কি। সেটা তোমরা সবাই জানো, বেনিয়াস সহকলা, আর ইংলিশে যদি বলে থাকি বেবজিও। সমতল দর্পণ এবং সিনেমার পর্দায় আলোর প্রতিফলন কীরকম হয়? নিয়মিত ও বিক্ষিপ্ত। বস্তুর উপর প্রযুক্ত বল এ, বস্তুর ভর এম এবং বস্তুর ত্বরণ এ এর মধ্যে সম্পর্কটি কী হবে? F = ma। ঠিক আছে, তাহলে প্রযুক্ত বল F = বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, F = m × a। এটা হচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, ওকে। স্ক্রুড্রাইভারের গতি প্রদত্ত কোন গতি উদাহরণ? বেসিক্যালি স্ক্রুড্রাইভারের গতি হচ্ছে মিশ্র গতি। ঠিক আছে, ত্বরণ বলতে বোঝায় বস্তুর ত্বরণ, তাহলে সেটা হবে, উত্তর হবে বেগ বৃদ্ধির হার, অপশান সি, বেগ বৃদ্ধির হার। ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে ক্যাটায়নের যোজ্যতা হলো কত? 2। ক্যাটায়ন, অ্যানায়ন। ক্যাটায়ন বলতে কি বললাম? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের সিম্বল কি? MgO। তাহলে Mg যোজ্যতা কত? Mg আমি তোমাদের দেখিয়েছিলাম, প্রথম অক্ষে 2, দ্বিতীয় অক্ষে 8টা, তৃতীয় অক্ষে 2। তাহলে তার যোজ্যতা হচ্ছে 2। আচ্ছা, অক্সিজেন 8-16 এর পরমাণু ক্রমাঙ্ক নিউটন সংখ্যার মান যথাক্রমে কি কি হবে? তাহলে বলেছে অক্সিজেন 8-16। তাহলে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8, ভর সংখ্যা হচ্ছে 16। বারবার বলেছি এইটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত? 8 পিস। ইলেকট্রন সংখ্যা কত? যতগুলো প্রোটন ততগুলোই ইলেকট্রন। আর নিউট্রন সংখ্যা কত হবে? এই 16 থেকে 8 বাদ দিয়ে দেবো, তাহলে নিউট্রন সংখ্যা, কারণ এটা তো প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এটা কত হবে? 16 - 8 = 8। তাহলে উত্তর হবে 8,8। ওকে, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8 আর তোমার নিউটন সংখ্যা হচ্ছে 8। 2KClO3 = 2KCl + 3O2। এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? তোমরা ভালো করে দেখছো, একটা থেকে মাল্টিপল প্রোডাক্ট তৈরি করেছে। একটা থেকে মানে একটা বিক্রিয়ক পদার্থ থেকে অনেকগুলো বিক্রিয়াজাত, মোর দ্যান ওয়ান, সেটা 2টো হতে পারে, 3টে হতে পারে। তাহলে এখানে দেখো 2টো বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়েছে, তার মানে একটা ভেঙে 2টো তৈরি হয়েছে। তাহলে আমি তাকে বলবো বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, খাদ্য লবণের প্রধান উপাদানটির সংকেত কি? খাদ্য লবণকে আমরা সোডিয়াম ক্লোরাইডকে আমরা খাদ্য লবণ বলে থাকি। NaCl, যেই লবণটা আমরা খাই তাকে বলা হয় খাদ্য লবণ। নেক্সট, মানবদেহের প্রতিটি কোষ সঠিক কাজ করে যখন তাদের PHP মাত্রাটা নিউট্রাল বা 7 থেকে 8 একটু ক্ষারীয় থাকে আর কি। অপশান ডি, জৈব ভঙ্গুর পদার্থটি হলো বি, মাছের আঁশ। টেন্ডন ও লিগামেন্ট যে প্রোটিনটি থাকে তার নাম হলো কোলাজেন। অপশান সি, কোলাজেন। আইসক্রিম একটি সংশ্লেষিত, অপশান বি, সংশ্লেষিত খাদ্য। রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট রোগটি ভিটামিন ডি এর অভাবে হয়। হাত পা ডি, ক্যালসিয়াম ডি এর জন্য আমরা শরীরে ক্যালসিয়াম পাই, হাত পা বেঁকে যায়, সেটাকে আমরা হাত পা বেঁকে যায়, এটাকে আমরা রিকেট বলে থাকি। একটি গ্রিনহাউস গ্যাস হলো মিথেন, CH4, মিথেন। অপশান বি, মিথেন। সাইবেরিয়া বাঘের অস্তিত্ব সংকট অন্যতম কারণ হলো অপশান সি, বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। ঠিক আছে,
নেক্সট, অ্যাসবেস্টোসিস রোগের ফলে মানবদেহের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়? ফুসফুস। অপশান বি ফুসফুস। গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয় সীসা। অপশান ডি সীসা। বাংলার কোন রোগের নাম হলো বিসূচিকা, যেটাকে আমরা কলেরা বলে থাকি আর কি? অপশান এ। বালি মাছি দ্বারা বাহিত রোগটি হলো কালাজ্বর। অপশান বি কালাজ্বর। 2-এর 1, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে প্রতিকৃত কিরূপ পরিবর্তন হবে? না, সূচি ক্যামেরার ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে প্রতিকৃতি আকারে বড় হবে। এমন একটি পরমাণু নাম লেখো যার ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক একই। সেটা হচ্ছে একমাত্র হাইড্রোজেন, যার ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক এক, কারণ হাইড্রোজেনে নিউট্রন নেই, অনুপস্থিত। মানব দেহে হিমোগ্লোবিন তৈরি করতে কোন ধাতুর প্রয়োজন হয়? লোহা, বা যাকে আমরা ইংলিশে আয়রন বলে থাকি। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া রোগকে কে ছড়ায়? স্ত্রী অ্যানোফিলিক্স মসকিউটো বা স্ত্রী অ্যানোফিলিক্স মশা। ঠিক আছে। আমার পেট আর পায়ে সাদা কালো ডোরা থাকে এবং আমি দিনের বেলা বাইরে বেরোই, আমি কি? আমি হচ্ছি এডিস মশা। মনে থাকবে, যেটা ডেঙ্গি রোগের জন্য খুব পাওয়ারফুল, মারাত্মক। এডিস মশা সকালে কামড়ায়, অ্যানোফিলিক্স মশা রাতে কামড়ায়। মনে থাকবে। তাহলে সকাল রাতি মশারির মধ্যে থাকতে হয় আর কি। আচ্ছা, জলের বাষ্পীভবনের লিনতাপ কত? জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। মনে থাকবে, জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। 1 জুল সমান কত? না, 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 জুল সমান হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার। কার্বোহাইড্রেট ও প্রোটিন হলো ড্যাশ পলিমার, বায়োডিগ্রেডেবল পলিমার, যেটা মাটির সাথে মিশে যেতে পারে, মিশে যায় আর কি। হিমালয়ের ড্যাশ হলো একটি প্রাণী যার থেকে মৃগনাভি পাওয়া যায়। কস্তুরী মৃগ। কস্তুরী মৃগ। ট্রু ফলস 4 নম্বর কোশ্চেনে। ভারতে মোট 3টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে। ফলস। ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি হলো তেলদ্রবণীয় ভিটামিন। ফলস। ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা একই বস্তুতে প্রযুক্ত হয় না, বিভিন্ন বস্তুতেই প্রযুক্ত হয়, এটা মিথ্যা। এরপরে বলছে বিমানন শব্দটি খুঁজে বার করো। 5-এর 1, ব্রোমাইড, ফসফেট, নাইট্রেট, অ্যামোনিয়াম। এখানে ব্রোমাইড হবে। ঠিক আছে। কেন? দেখো, ভালো করে দেখো, ব্রোমাইড একটা নিজে অণু, মানে সিঙ্গেল এলিমেন্ট। বাকি ফসফেট বলো PO4, নাইট্রেট NO3, অ্যামোনিয়াম NH4, এরা সব কম্পাউন্ড। এই হচ্ছে সিঙ্গেল। প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট কী হবে বলো? ভিটামিন। অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স কথাটি উল্টে লেখা থাকে কেন? কারণ অ্যাম্বুলেন্স লক্ষ্য মানে উল্টো থাকা সামনের গাড়ি আয়নার অক্ষরটি যে প্রতিবিম্বিত হয় তা পার্শ্বীয় পরিবর্তনের ফলে আবার উল্টে যায়, অর্থাৎ সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয়। ফলে সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পায়। যেমন ধরো, আমরা গাড়ি চালাচ্ছি, আমি যখন পেছনে কে আসছে আমরা ঘাড় ঘুরি তো দেখবো না, আমরা লুকিং গ্লাসে দেখবো। সেই লুকিং গ্লাসে যখন লিখবো তখন আমাদের ল্যাটারাল ইনভার্সন হয়, যাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। তখন এই অক্ষরটা উল্টে যাচ্ছে, সেই জন্য অ্যাম্বুলেন্স কথাটা উল্টে লেখা থাকে। নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। না, নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু আগে থেকে যেদিকে বেগ নিয়ে চলছিল সেই দিকে সেই বেগ নিয়ে চিরকালীন চলতে থাকবে। প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। অ্যামোনিয়া। আচ্ছা, প্রথম সংকেতটা চেয়েছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে NH3। ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। লেড ক্লোরাইড PbCl2, একে বলা হয় লেড ক্লোরাইড। তারপর দিয়েছে ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 2। তাহলে অ্যামোনিয়া, অ্যালুমিনিয়াম অক্সাইড,
লেড ক্লোরাইড আর ক্যালসিয়াম বাইকার্বনেট। নেক্সট কোশ্চেন, অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। অ্যাসিড, এটা তোমরা লিখে নাও একটু। অ্যাসিড নাহলে তোমাদের বইয়ে রেফারেন্স বুক রায়মার্টিনে পেয়ে যাবে। অ্যাসিড প্রথম যাদের রায়মার্টিন নেই তাদের জন্য বলছি, একটু লিখে নাও। অ্যাসিড কলমে, অ্যাসিডের কলমটাতে লিখবে যেসব হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে ক্যাটায়ন রূপে শুধুমাত্র হাইড্রোজেন আয়ন, মানে হাইড্রোজেন আয়ন মানে H+, একে হাইড্রোজেন আয়ন বলা হয়, হাইড্রোজেন আয়ন দেয় তাদের অ্যাসিড বলে। আর ক্ষারের ক্ষেত্রে কি লিখবো, যেসব ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে দ্রাব্য তাদের ক্ষার বলা হয়। ঠিক আছে, মেনলি ও জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দেবে, OH- দেবে। ঠিক আছে, অ্যাসিড কি করে, অ্যাসিড হচ্ছে স্বাদে টক আর ক্ষার হচ্ছে স্বাদে কষাটে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। এটা একটু গুলিয়ে যায় অনেকে, সেই জন্য সহজ একটা পদ্ধতি আছে যেটা আমরা ছোটোবেলায় মনে রাখতাম এইভাবে। বেসিক্যালি আমার CBSE বোর্ড ছিল তো সেই হিসেবে আমার যেটা ছিল অ্যালকালি করে, মানে ক্ষারকে অ্যালকালি বলা হয়। ঠিক আছে, তো অ্যালকালি করে কালি, বেসিক্যালি কালির কালার কী হয়, নীল হয়। তাহলে অ্যালকালি একটা মনে রাখবো, আর একটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। অ্যালকালি করে কালি মানে ক্ষার কী করছে, কালি রঙ করছে, মানে নীল রঙ করে দিচ্ছে। তাহলে নীল রঙ কাকে করছে, লালকে নীল করছে। তাহলে অ্যাসিড কী করবে, নীলকে লাল করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হয়ে গেল অ্যাসিড বেসের পার্থক্য। তন্তু সমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? তন্তু সমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে উচ্চ রক্তচাপ, যাকে বলা হয় ব্লাড প্রেশার, স্থূলতা, যাকে বলা হয় ওবেসিটি, মোটা হয়ে যাওয়া, অন্ত্রে ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য, এইগুলোকে কী হয়ে যায় বলো, সম্ভাবনা কমে যায়। নেক্সট কোশ্চেন, জীব বৈচিত্র্যের দুটি গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্যের দুটি গুরুত্ব আমরা এর আগে অলরেডি ডিসকাস করেছি। দুটি পয়েন্ট তোমরা বলতে পারো, একটা হচ্ছে পরিবেশের দূষণ রোধ, হেডিং দেওয়া, তাতে লিখে যাও অণুজীবরা বিভিন্ন বর্জ্য পদার্থকে ভেঙে ফেলে ওইসব পদার্থের ক্ষতিকর প্রভাবকে কী করছে বলো, দূর করতে সাহায্য করে। নাম্বার 2 লিখতে পারো মৃত্তিকা সংরক্ষণ, ঘাস জাতীয় উদ্ভিদরা মাটির গঠন রক্ষা করতে সাহায্য করে, মূলযুক্ত উদ্ভিদ মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে পারে। এই দুটো পয়েন্ট লিখে দিলেই হয়ে যাবে। ব্ল্যাক ডেথ রোগটির আসল নাম কি? ব্ল্যাক ডেথ রোগটির আসল নাম হচ্ছে প্লেগ। এই রোগের বাহক প্রাণীটির নাম কি? এই রোগের বাহক প্রাণীটির নাম হচ্ছে মেঠো কালো ইঁদুর। মনে রাখবে, মেঠো কালো ইঁদুর। এবার বলছে, একটা ম্যাথ দিয়েছে, কোনো ব্যক্তি দেহের উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াসকে তার উষ্ণতা, দেহের উষ্ণতা কত হবে? ওকে, তাহলে দেখো, আমরা একটা এর আগেও বলেছিলাম যে এর বেস ফর্মুলা আছে, সেটা হচ্ছে C/5 = F - 32/9। এখানে কার ভ্যালু দেওয়া আছে, এখানে 98.4 ডিগ্রি, তার মানে এফ এর ভ্যালুটা দেওয়া আছে 98.4 ডিগ্রি। তাহলে আমি এখানে সেই ভ্যালুটা বসিয়ে দেবো, বাকি যা আছে তাই লিখে দেবো। C/5 = 98.4 - 32/9। C/5 = এখান থেকে তুমি সাবট্রাক্ট করে দাও, দ্যাট ইজ 0.4। ঠিক আছে, এবার তুমি বজ্র গ্রহণ করে দাও। 9C = 66.4 × 5। একে মাল্টিপ্লাই করলে কত হবে, আর বলে দিচ্ছি, 9টার সাথে গুণ আছে, পাশে গেলে কী হবে বলো, ভাগ হয়ে যাবে 9। একে গুণ করে 5 × 4 = 21, 0 হলো 2, 5 × 6 = 31, 2 হাতে 3, 5 হাতে 33। 0.0 কেটে গেল, এই জিরোর আর কোনো ভ্যালু থাকলো না, কারণ এর পাশে পয়েন্ট। একে তুমি ভাগ করে দাও, তাহলে 9কে দিয়ে 332 ভাগ করো, 9 × 3 = 27, 6 62, 8 9 8 72, সরি 6 9 54, 9 6 54, 9 6 54, 8 পয়েন্ট দিয়ে 0, 9 8 72,
আবার কত নামলো 8, 80, 9 আসতে পারতো ডট 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 ডট। তো আমি সেটাকে লিখে দেবো প্রায় অ্যাপ্রক্সিমেশন 36.8 আছে, এটাকে 9 করে দেবো ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাহলে সি এর ভ্যালু হবে 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝাতে পারলাম অঙ্কটা? ক্লিয়ার? এইভাবে করে দেবে। আচ্ছা, তারপর বলেছে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ 3 গুণ হলে কোন শর্তে বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ 3 গুণ হবে? যদি বস্তুর ভর অপরিবর্তিত থাকে তাহলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ 3 গুণ হলে বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণও 3 গুণ হবে। ঘূর্ণমান পাখার সুইচ বন্ধ করার পরেও পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে কেন? দেখো, চলন্ত পাখা বন্ধ করলেও গতিযান্ত্রের প্রভাবে পাখা তার গতি বজায় রাখতে চেষ্টা করে। এই কারণেই পাখা সুইচটি বন্ধ করলে ও পাখা সঙ্গে সঙ্গে গতিহীন হয় না, কিছুক্ষণ ঘোরার পর স্থির হয়ে যায়। কেন স্থির হয়? ঘর্ষণজনিত, বাতাসে ঘর্ষণজনিত বলের কারণে স্থির হয়ে যায়। ঠিক আছে? নিউটনের প্রথম গতিসূত্র। ঠিক আছে? যে বাইরে থেকে এখানে একটা বল প্রয়োগ না করা হলে এখানে তো বল প্রয়োগ হচ্ছে, সেই জন্য কী হচ্ছে বলো, চলমান বস্তু স্থির হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন। যে কোশ্চেন ছিল অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে সরণও কি শূন্য হবে? হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব শূন্য হলেও সরণ শূন্য হবে। এবার দিয়েছে সমতা বিধান করো, মানে ব্যালেন্স করতে বলেছে। ব্যালেন্সে কি বলেছে? লেড নাইট্রেট এখানে অ্যারো দেওয়া আছে, অ্যারো দিয়ে লেড অক্সাইড PbO, তারপরে দেওয়া আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 প্লাস NO2 অক্সিজেন, এটাই দেওয়া আছে। তাহলে ভালো করে দেখো, এখানে দেখো আর এখানে দেখো না, PB একটা আছে, এখানেও PB একটা আছে, কোনো প্রবলেম নেই। এখানে অক্সিজেন আছে 3 দুগুণে 6টা, এখানে অক্সিজেন একটা, এখানে আছে 2টো। তা যাই হোক না কেন, এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে, এখানে বিজোড় নাম্বার আছে, তাই এখানে আমাকে জোর করতে হবে। জোর করার জন্য এখানে একটা 2 মারতে হবে। 2 করলে অক্সিজেন 2 হয়ে গেছে, 2 আর এখানে 2 4, কিন্তু এখন অবধি অক্সিজেন 6টা আছে, তাহলে এখানে 2 দেবো না। এখানে আমাকে কি করতে হবে, এখানে পরে আসছি, 2 4 6 হয়ে গেছে। এখানে লেট 2টো হওয়ার জন্য এখানেও লেট 2 করে দিয়েছি, কিন্তু এখানে 2 করতে গিয়ে নাইট্রোজেন কটা হয়েছে, 2 দুগুণে 4, তাহলে এখানে 4 মারবো, এখানে 4 মারবো, তাহলে নাইট্রোজেন 4, কিন্তু এখানে অক্সিজেন করা হয়েছে 3 দুগুণে 6 দুগুণে 12, এখানে কটা হয়েছে 2টো, 4 দুগুণে 8টা, 8 2 10, 2 12 হয়ে গেছে। এবার কি দিয়েছে নাম্বার 2, ফসফরাস প্লাস আয়োডিন, ফসফরাস প্লাস I2। আচ্ছা, এই ব্যালেন্স হওয়ার পরে কিন্তু এখানে আমরা কি করব বলো, ইজিক্যাল টু মেরে দেবো। আয়োডিন I2, অ্যারো দেওয়া আছে Pi3। ঠিক আছে? ভালো করে দেখো, এখানে ফসফরাস 4, এখানে ফসফরাস 1, আগে ফসফরাসকে ইকুয়াল করতে হবে, তাই এখানে আমি একটা 4 মেরে দিলাম। 4 মারার সাথে সাথে এখন আয়োডিন কটা গেলো, 4 3 12টা, এখানে আছে 2টো, তাহলে এখানে 6টা মারতে হবে, আর এই অ্যারোটা উড়িয়ে দিয়ে আমাকে ইজিক্যাল টু করে দিতে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ব্যালেন্সটা করতে পারবো। নেক্সট কোশ্চেন, তুতে দেওয়ার মধ্যে একটি পরিষ্কার ছবি ডুবিয়ে রেখে দিলে কি ঘটবে রাসায়নিক সমীকরণ সহ লেখো, এবং এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া তা লেখো। দেখো, এটা আমরা বইয়ের 98 মানে তোমার টেক্সট বইয়ের 98 পেজে চলে যাও। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে? বেসিক্যালি কীভাবে লিখব উত্তরটা, এখানে যে কথাটা আমি বলছি টেক্সট বইয়ের 98 পেজে চলে যাও, নিচের পার্টটা দেখে নেবে। আর আমি ইকুয়েশন সমেত কী লিখতে হবে বলে দিচ্ছি। না, 2 থেকে আমরা বলি কপার সালফেট সলিউশন। আগে আমি সমীকরণটা লিখে নিই, তারপর যেরকম বলবো সেটা লিখে নেবে। আগে সমীকরণটা লিখে নিই। আয়রনের সাথে কপার সালফেটের রিয়াকশানে আয়রন প্লাস কপার সালফেট CuSO4 এর রিয়াকশানে কী তৈরি করছে ভালো করে দেখো। এখান থেকে কাটিং করবে, এই আয়রনের সাথে সালফেট অ্যাড হয়ে যাবে, তাহলে আয়রন সালফেট FeSO4 আর কপারকে ফ্রি করে দেবে। ঠিক আছে? এইটাকেই বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। কী লিখবো,
না, তুতে কপার সালফেট মানে তুতে মানে কপার সালফেট মানে কিছুটা Cu2+ আয়ন এসে Cu2+ মানে কপার আয়ন এবার লিখে নাও, তুতে দ্রবণ থেকে কিছুটা কপার আয়ন এসে রাসায়নিক বিক্রিয়া করে লোহার ছুরি গায়ে লালচে বাদামি তামা আস্তরণ তৈরি করে। তুতে দ্রবণ থেকে যখন তামা এবার জমা হলে তখন কী হয়, লোহার ছুরি থেকে কিছুটা আয়রন Fe2+, তাহলে তুতে থেকে Cu+ বেরোচ্ছে, আয়রন থেকে Fe2+ বেরোচ্ছে, তাহলে আয়ন তৈরি করে ওই দ্রবণের মধ্যে গুলে গেল, যার পরিমাণে দেখে বোঝা যাবে না। এই বিক্রিয়াটি সমীকরণ আকারে লিখে দিলাম। সেটা কীভাবে লিখলাম না, আয়রন কী করলো, কপার সালফেটের বিক্রিয়া আয়রন সালফেটের একটা বাদামি রঙের তোমার আস্তরণ তৈরি করলো। ঠিক আছে। চুন জল এবং ভিনিগার দ্রবণে ফেনাফথেলিনের রং কীরূপ পরিবর্তন হয়? চুন জল এবং ভিনিগার দ্রবণে ফেনাফথেলিনের রং গোলাপি বর্ণ ধারণ করে নেয়। ঠিক আছে। সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তার পরের দিন থেকে তাতে জল দেওয়া হয় কেন? না, সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কারণ জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড বলে ব্র্যাকেটে লিখে দেবে CaO। ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইডে পরিণত হয়ে যায়। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত হচ্ছে CaOH2। ক্যালসিয়াম হাইড্রক্সাইড কথাটা লিখে ব্র্যাকেটে লিখে দেবে CaOH2। এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়। এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলিতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়, তাই ঢালাইয়ের পর দিন থেকেই তার গায়ে জল দেওয়া হয়। নেক্সট, মানব দেহে সোডিয়াম এবং জিঙ্কের একটি করে কাজ লেখো। দেখো, তাহলে সোডিয়ামের কাজ হচ্ছে, সোডিয়াম কি করছে, শরীরের জলের ভারসাম্য, জল বলতে পারো বা তরল বলতে পারো, তরলের ভারসাম্য বজায় রাখে। আর জিঙ্ক মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে সোডিয়াম কী করছে, মানবদের জলের ভারসাম্য বজায় রাখছে, আর জিঙ্ক মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। চাউমিনের সুন্দর স্বাদের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যেটাকে আমরা আজিনামোটো বলে থাকি? আজিনামোটো বেসিক্যালি অতিরিক্ত সেবনে, আজিনামোটো সেবনে কী হয়, খেলে কী হয়, ক্যান্সারে আক্রান্ত হতে পারে, তাই আজিনামোটো না খাওয়া ভালো। পরিবেশ রক্ষায় গাছের দুটি ভূমিকা লেখো। পরিবেশ রক্ষায় গাছে অনেকগুলো ভূমিকা আছে, তোমরা রেফারেন্স বুকে 382 পেজে যেতে পারো, অথবা আমি বলে দিচ্ছি রায়ান মার্টিন 382। যাদের বই নেই তাদের জন্য বলছি আমি। এখানে দুটো চেয়েছে, যে কোনো দুটো পয়েন্ট তুমি, এখানে অনেকগুলো 10টা মতো পয়েন্ট আছে, আমরা দুটো পয়েন্ট আলোচনা করে নিচ্ছি বা 3টে পয়েন্ট বলে দিচ্ছি, যার যেটা সুবিধা হয় সেটা তুলে দিতে পারো। বায়ুমণ্ডল ও গাছ, মেন পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। সূর্যালোকের উপস্থিতিতে, এটা আমরা বহুবার পড়েছি, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল উত্তেজিত হয় এবং কার্বন ডাইঅক্সাইডের জলের রাসায়নিক বিক্রিয়ায় ঘটিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় উদ্ভিদ গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সম পরিমাণ অক্সিজেন পরিবেশে ছেড়ে দেয়। এছাড়া কিছু অণুজীব, সায়ানোব্যাকটেরিয়া খাদ্য তৈরির সময় অক্সিজেন নির্গত করে, ফলে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে। বলছে গাছ ও জীবের আশ্রয়স্থল। গাছ কি পতঙ্গ থেকে শুরু করে বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী যেমন কাঠবিড়ালি, সাপ, গিরগিটি, টিকটিকি প্রভৃতি আশ্রয়স্থল হিসেবে কাজ করে। 2 নম্বর পয়েন্ট, গাছ ও খাদ্য খাদক সম্পর্ক। 3 নম্বর পয়েন্ট, সূর্যের আলো, মাটি থেকে শোষিত খনিজ লবণ মিশ্রিত জল ও কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে গাছ খাদ্য প্রস্তুত করে। এই উৎপাদক গাছকে বিভিন্ন শ্রেণীর খাদক প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে খাদ্য খাদক সম্পর্কের মধ্যে খাদ্য সৃষ্টি গিয়ে করে থাকে আর কি। যে কোনো তুমি একটা দুটো পয়েন্ট লিখলেই হবে। একটি স্থলজ খাদ্য শৃঙ্খলে উদাহরণ দাও। যেমন ধরো স্থলজ অনেকগুলোই আছে, যেমন ধরো ফুলের মধু থেকে কে পতঙ্গ খাচ্ছে, পতঙ্গকে গিরগিটি খাচ্ছে, গিরগিটিকে ঈগল খাচ্ছে, এটা একটা হতে পারে। আবার ধরো প্রডিউসার, যেমন ধরো ঘাসকে খাচ্ছে গ্রাসহপার মানে হচ্ছে ঝিটকা বলে থাকি আমরা, সেই ঝিটকাকে খাচ্ছে ব্যাঙকে খাচ্ছে সাপকে খাচ্ছে বাজ বা ময়ূর। নেক্সট কোশ্চেন, মানসিক অবসাদের লক্ষণগুলি কি কি? মানসিক অবসাদের লক্ষণগুলি হচ্ছে নাম্বার 1, জন্মগত ত্রুটি,
পয়েন্ট দেবে, তারপর লিখবো একটু গর্ভাবস্থায় অপুষ্টি বিভিন্ন রোগ সংক্রমণ জন্মের পর শিশুর মন ও বুদ্ধির বিকাশে ব্যাহত করতে পারে। নাম্বার 2, মানসিক চাপ আশেপাশের পরিবেশ পরিস্থিতির চাপ আমাদের মনকে প্রবলভাবে নাড়া দেয়, অনেক সময় এই মানসিক চাপ আমরা সহ্য করতে পারি না। 3, আমাদের বাড়ির অভ্যন্তরে নানা টানাপোড়েন, মানে অনেকের দেখবে ঘরের মধ্যে নানা রকম ঝামেলা হতে থাকে, তাতে কিন্তু অনেকের মানসিক চাপ তৈরি হয়। নাম্বার 4, মানসিক দ্বন্দ্ব ও সিদ্ধান্ত নিতে না পারা। নাম্বার 5 হচ্ছে নেশা করা। একটি বায়ুবাহিত রোগের নাম কি? একটি বায়ুবাহিত রোগের নাম হলো যক্ষ্মা। জীবাণু সংক্রমণের ফলে খাদ্যে বিষক্রিয়া কয়েকটি লক্ষণ রেখো। তোমরা তাহলে বিষক্রিয়া কয়েকটি লক্ষণগুলো হচ্ছে গা গোলানো এবং বমি ভাব 1, 2 হচ্ছে পেটে অসহ্য যন্ত্রণা, 3 হচ্ছে ডায়রিয়া বারে পাতলা মলত্যাগ করা, 4 হচ্ছে জ্বর, 5 হচ্ছে মাথা যন্ত্রণা, 6 হচ্ছে দুর্বলতা। এই পয়েন্টগুলো আমরা লিখে দিলে কিন্তু বলতে পারবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে জীবাণু সংক্রমণের ফলে খাদ্যে বিষক্রিয়া হয়ে গেল, উচ্চ পটল ইত্যাদিতে কোন কৃত্রিম রং মেশানো থাকে? উচ্চ পটল ইত্যাদিতে ম্যালকাইট গ্রিন কৃত্রিম রং মেশানো থাকে। আমরা পুরো কোশ্চেন পেপারটা এমকিউপি তোমার ইয়েটা 6টা বনগা কুমুদিনীটা ডিসকাস করলাম। যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে ইউ ক্যান শেয়ার ইউর ইনফরমেশন অর কমেন্টস, ওকে। আমি নেক্সট দিন চেষ্টা করব কোশ্চেন এমকিউপি 7টা ছাড়া, ঠিক আছে। আজ এই পর্যন্ত, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।